15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েও আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 13 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অধ্যকার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গুম করে নির্যাতন এবং জুলাইয়ে এক ছাত্র হত্যা মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা 11টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক এই 2 কর্মকর্তাকে হাজিরের আদেশ দেন। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান নামে একজনের মৃত্যুর মামলায় মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী আহসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সুহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলায় আহসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আহসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার এক হত্যা মামলায় দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আহসানুল হক ইনু, তাকে রামপুরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাসিনার অন্যতম আরেকজন সহযোগী আহসানুল হক ইনু এবং মেনন এবং দীপুমণি, তাদেরকে শাহবাগ এবং হাতিঝিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা এজাহারনামী আসামি এবং তার মধ্যে হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা, আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের 1/10 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, পার্বত্য জেলা সমূহের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সব আদিবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, এর আগে রাজনৈতিক রোশানলে দিনাজপুর বিরামপুরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। প্রতিনিয়ত ছিল গ্রেপ্তার আতঙ্ক। ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি, সংসার ছেলে পালিয়ে থাকায় খেয়ে না খেয়ে অসহায় জীবনযাপন করেছেন তাদের পরিবারের সদস্যরা। অভাব অনটনের বন্ধ হয়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়া। অভিভাবকের অবর্তমানে সংসারের হাল ধরতে গিয়ে অন্যের দোকানে বা গ্যারেজে কাজ নিতে হয়েছে অনেক সন্তানদের। এলাকা ঘুরে এসব নিপীড়ন নির্যাতনের মানুষের বাস্তবতার চিত্র প্রতিনিধি কামরুজ্জামানের রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এর পূর্বের দিনগুলোতে দিনাজপুরের বিরামপুরে আওয়ামীপন্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মানুষের জীবন যেন ছিল বিষাদময়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে নাশকতাসহ নানা মিথ্যা মামলায় জর্জরিত ছিল তাদের জীবন। জেলখানা যেন ছিল একমাত্র আবাসস্থল। 5.5 মাস আমার গিন্নি, বউ, বাচ্চা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের কাছে ধর্ণা ধরেও কোনো প্রকার লাভ হয় নাই। 15-16 বছর আমরা পুলিশি হয়রানির উপর ছিলাম। আমরা কোথাও কোনো ব্যবসা করতে পারি না। আমরা যেখানে গেছি ওইখানে আওয়ামী লীগের লোকজন ব্যারিকেড দিছে। 4-5 বছর আমি বিরামপুরে টিকতে পারিনি। আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, নিষ্পেষিত। 23 সালে আমি 105 দিন জেলের থেকে এসেছি। স্বাধীন মত প্রকাশের সুযোগটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বাদেও সাধারণ জনগণের বলার সুযোগ ছিল না। সংসারের কর্তা ব্যক্তি হয়েও দিনের পর দিন, বছরের পর বছর নিজের কর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে মিথ্যা মামলার ফেরারি আসামি হয়ে পালিয়ে বেরিয়েছেন বিভিন্ন স্থানে। বন্ধ হয়ে যায় ছেলেমেয়েদের পড়াশোনা। অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে গিয়ে অন্যের দোকানে কাজ নিতে হয় সন্তানদের। 3টা বাচ্চা নিয়ে আমি দুর্বিষহ জীবনযাপন করছি। মানে লেখাপড়া খরচই ঠিক মতো চালাতে পারিনি। কষ্ট, অভাব, অনাটন, খাওয়া দাওয়াতে অনেক টানাপড়া পড়ে গেছে। মানে এতটা খারাপ অবস্থা ছিল, এমন একদিন গেছে হয়তো একবেলা খাইছি, একবেলা খাইনি। পড়াশোনা চালানোর জন্য, নিজের পেটের খাবার জোগাড় করানোর জন্য লাস্ট পর্যায়ে আমি গ্যারেজে। নিজ ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, সংসার নয়। গ্রেপ্তার আতঙ্কে দেউলিয়া হয়ে পথঘাট, বনজঙ্গল ছিল বিএনপি জামাত নেতাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এমন কোনো দায়িত্বশীল কর্মী নেই যাদের একাধিক মামলা নেই। আমরা জেল, জুলুম, মামলা, হামলা, বাসা বাড়িতে থাকতে না পারা, পেশাগত দায়িত্ব পালন করতে না পারা। রাজপথে নামেন তাহলে পরে আপনাদেরকে সরাসরি গুলি করা হবে এবং সহযোগিতা তো প্রশ্নই উঠে না, তারা তো কোনো সহযোগিতা করেনি। আমাদের যে ন্যায্য অধিকার আন্দোলন সংগ্রাম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। 5 আগস্টের আগে কখনোই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগ্যে জোটেনি পুলিশের আইনি সহায়তা। সমর্থকদের বাড়িতে আসামি গ্রেফতার অভিযানের নামে চলেছে অনৈতিক চর্চা। বর্তমানে তা কাটিয়ে উঠতে পুলিশ ও জনতার সুসম্পর্ক তৈরির কথা জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছাত্ররা। 5 তারিখের পরবর্তী সময় থেকে লড়ে যাচ্ছে জনগণের পক্ষে এবং লড়ে যাবে যতক্ষণ না জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থাকবে এগুলা বিষয়ে যাতে আবার পুনরাবৃত্তি না হয়, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতেছি। রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জন্ম থেকে দৃষ্টির সীমায় আলো নেই শিল্পী মোহন সরকারের, তবে অন্তর্দৃষ্টিতে তিনি অন্য সবার চেয়ে খুব বেশি বলিয়ান। বাঁশির বাঁশি ও দোতারা বাজিয়ে পথে পথে গান গেয়ে রোজগার করেন। মানুষকে সচেতন করতে বা বিনোদন দিতে বেছে নিয়েছেন কণ্ঠের জাদুকেই। জীবনের শেষ বেলায় নিজের সুরসুধা শিষ্যদের মাঝে ছড়িয়ে দিতে চান এই স্বভাব শিল্পী। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। আসল নকল চিনার মতন সাধ্য নাই আমার, দিন রাত সমান আমার, সবই অন্ধকার। চোখে দেখে না, কিন্তু অন্তরের আলোয় রাস্তা চিনে বিভিন্ন স্থানে হাটে ঘাটে 40 বছর ধরে একাকী গান গেয়ে মানুষকে বিনোদিত করেন 60 বয়সের মোহন সরকার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় বসবাস করেন তিনি। ব্যক্তিগত জীবনে বাউল দর্শনে বিশ্বাসী এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি নিপুণতায় বাজাতে পারেন বাঁশের বাঁশি ও দোতারা। বিভিন্ন বাউলের আখড়ায় শুনে শুনে হাজারখানেক গান রপ্ত করেছেন এই স্বভাব শিল্পী। গান গায়ে আমার সংসার চলে, গান গাই, মানুষকে শোনাই, সৎসন্ধানী গান গায়ে থাকি, তো সর্বদাই সৎসন্ধানী গান আমি শিখছি, এগুলাই গায়া শোনাই। একসময় হাজারখানেক গান কণ্ঠে ধারণ করতে পারলেও বর্তমানে অন্তত 500 গান গাইতে পারেন। সত্য সন্ধানী, শিক্ষামূলক, স্বাস্থ্যমূলক, বাউল, মুর্শিদি, মারফতি, ইসলামী এবং দেশ ও মাটির মানুষের গান গেয়ে যৎসামান্য যা উপার্জন করেন তা দিয়েই 3 সন্তানকে সুশিক্ষিত মানুষ করেছেন। মোহন সরকারের গান সংগ্রহ ও সংরক্ষণের দাবি জানান এই শিল্পীর ভক্ত শ্রোতারা। উনি অন্ধ মানুষ, ভিক্ষা না করে গান গায়, টাকা উপার্জন করে। সবসময় আমি এদিক দিয়ে যখন যাই রাস্তা দিয়ে, তার গানটা সবসময় যখন দেখি তখন আমি সবসময় তার গানগুলো শুনি। এই বয়সে তিনি অন্ধ, তিনি টাকা উপার্জন করার তার কোনো উপায় নেই। তো উনি গান গায়, তো গানের মাধ্যমে যারা ভালো লাগে তারা তাকে সাহায্য করে। মাঝে মাঝে শুনি, এদিক দা যখন বাজার হাটে যাই। বাংলার হারাতে বসা লোক ঐতিহ্য ধরে রাখতে এই শিল্পীকে সর্বাত্মকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমাদের যে আবাসনের যে ফেসিলিটিসগুলো আছে এবং কিছু আর্থিক সহায়তা করার সুযোগ আছে এই ধরনের সংস্কৃতি মনা অসহায় মানুষদের জন্য, তো
তো আপনাদের মাধ্যমে অনুরোধ করব সে যদি এখানে আসে তাহলে আমরা অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা করতে পারবো। একদিন মাটির ভিতরে হবে ঘর ও মনামার কেন বান্ধ দালান ঘর, জীবনের এমন চিরায়িত লোকজ দর্শনটাকেই জনমনে ছড়িয়ে দিচ্ছেন সত্যিকারের অর্থের ঘরহীন শিল্পী মোহন সরকার। তাকে সরকারি ও বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। চলন বিল মানে অবারিত শস্যের ভাণ্ডার। ধানের পরই বিনা চাষে রসুনের আবাদ সাম্প্রতিককালে কৃষকের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। সেই সাথে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকেরও কাঁধ জুটেছে অসময়ে। বাড়তি আয় করে নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। কিন্তু এবছরে হঠাৎ করে বীজ রসুনের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বাড়তি উৎপাদন খরচে রসুন চাষের কপালে চিন্তার ভাঁজ। এর প্রভাব বাজারেও পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রতিনিধি সনাতন দাসের তথ্যচিত্রে রিপোর্ট করছেন নুসরাত শারবিন। শীতের হিম সকাল, কুয়াশায় আচ্ছন্ন পথঘাট থেকে শুরু করে মাঠ প্রান্তর, এর মাঝেই চলছে বিনা চাষে রসুন লাগানোর কর্মযজ্ঞ। বন্যার পানি নেমে যাওয়ায় নরম মাটিতে রসুনের বীজ রোপণের হাঁকডাক চারিদিকে। আবহাওয়া এবং বাজার মূল্য অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের। সাথী ফসল হিসেবে এ জমিতেই তরমুজ, বাঙ্কি এবং মিষ্টি কুমড়ার আবাদ হবে বলেও জানান তারা। এখন লারা দিয়ে ঢেকতেছি, আর খোপে খোপে ধরে পেঁয়াজ লাগাইছি, এই পেঁয়াজ হবে বেড, এই পেঁয়াজের খোপে খোপে হবে তরমুজের বেড। যদি আবার দাম টাম ভালো থাকে তাহলে তো কৃষকরা লাভবান। হাত পা ভালো থাকলে খাটি খালি তার অভাব নাই, অভাব দূর তার। মাঠে কাজ করলে একটু আয় উন্নতি হবে, এর জন্য ছালপাল থুয়ে মাঠে কাজ করে বেড়াস। নাদর সৈয়দপুরের মেয়েরা অনেক এখন স্বাবলম্বী। বাজার মূল্যের উপর চাষিদের ভাগ্য অনেকটাই নির্ভরশীল উল্লেখ করে এবছরে বীজ রসুনের দাম মন প্রতি 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পাওয়ায় অনেকটাই হিমশিম খাচ্ছেন বলে জানান চাষিরা। বাজার মূল্যায়ন বর্তমানে আছে, সে অনুযায়ী হলে কৃষকটা কিছুটা লাভবান হয়। কাজ করার জন্য লোক লিয়া হয়েছে 500 টাকা, 550 টাকা, এবার 700 টাকা করে। বিনা চাষে রসুনের আবাদ এ অঞ্চলের মানুষের জীবনমানে পরিবর্তন আনার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। পাশাপাশি উৎপাদন খরচ কিছুটা বাড়লেও বাজারে এর তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। তো বিনা চাষে রসুন চাষ আবাদ করার কারণে এখানে চাষাবাদের খরচ কিছুটা কম হয়, যদিও বীজের দাম কিছুটা বৃদ্ধি হয়েছে, কিন্তু রসুনের ব্যাপক ফলন হলে আশা করছি যে বাজারে এর প্রভাব পড়বে না। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দর্শক, হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী নুসরাত শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নুসরাত, উচ্চ আদালতের কি কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন এই মুহূর্তে আমি কিন্তু রয়েছে ট্রাইব্যুনালে, আর এখানে হচ্ছে সকালে দুজনকে হাজির করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। একজনের নাম হচ্ছে মহিউদ্দিন ফারুক এবং আরেকজন হচ্ছে আলেক। তাদের কিন্তু এই প্রথম আসলে গুমের ঘটনায় আসলে কাউকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে হাজির করার পর তারা আসলে যে আবেদনটি করে সেই আবেদনটি আসলে নামঞ্জুর করে তাদেরকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। এখানে একটি ব্যাপার থাকে, আসলে মহিউদ্দিন ফারুক এবং আলেক কিন্তু র্যাবের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সাবেক আসলে সরকারের সময়ে। এখন তাদেরকে আসলে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়েছে এবং এই প্রথম কিন্তু আসলে এটি হচ্ছে গুমের ঘটনায় কাউকে আসলে হাজির করা, এবং এই আবেদনটি কিন্তু ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে যে আবেদনটি ছিল সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আসলে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো আরেকটি ব্যাপার এখানে আছে, সেখানে হচ্ছে 15ই আগস্টে সুপ্রিম কোর্টে আসলে একটি আবেদন পড়েছিল 15ই আগস্টে যে শোক দিবসের ছুটিটি আসলে বাতিল করার জন্য। সেই আবেদনটি কিন্তু আসলে আজকে মঞ্জুর হওয়ার কথা রয়েছে এবং আবেদনটি আজকে মঞ্জুর করে কিন্তু সেই 15ই আগস্টের শোক দিবসের ছুটিটিকে কিন্তু আসলে বাতিল ঘোষণা করা হবে। তো আমার কাছে আসলে সওদা বেশি কোনো তথ্য নেই এই মুহূর্তে, এই ছিল সর্বশেষ তথ্য। আবারও আমরা এখানে রয়েছি, এখানে যদি আরও কোনো তথ্য থাকে অবশ্যই আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাকে জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে। হাইকোর্ট এলাকা থেকে উচ্চ আদালতের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন।